সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 পদার্থবিজ্ঞান দিনাজপুর বোর্ডের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। আজকের সেট হচ্ছে খ সেটের প্রশ্ন। কোনটি ফসিল জ্বালানি হচ্ছে যেগুলো উদ্ভিদ এবং প্রাণী অনেক বছর মাটির নিচে চাপা পড়ে পরিবর্তিত হয়ে জ্বালানি তৈরি করে, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি হচ্ছে গ্যাসীয় পদার্থের মধ্যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কঠিন অবস্থায় রয়েছে কয়লা, আর তরল অবস্থায় রয়েছে পেট্রোলিয়াম। তাহলে সঠিক উত্তর হচ্ছে একের ঘ। 2 নম্বর প্রশ্ন, জড়তা বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে। তো জড়তা হচ্ছে পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য এটি গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় বা স্থির বস্তু স্থির থাকতে চায়, তাকে বলা হয় জড়তা। এটি বস্তুর ভরের উপর নির্ভর করে, তাহলে এটা ভরের সাথে সম্পর্কিত, যার ভর বেশি তার জড়তা বেশি। তাহলে 3 নাম্বারটা সঠিক, বস্তু স্থির অবস্থা বজায় রাখতে সাহায্য করে এবং গতিশীল বস্তু গতিশীল রাখতে সাহায্য করে। এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, এখানে ত্বরণ আছে, এটা হলো সমবেগে গতিশীল থাকবে। তাহলে বেগে হইলে সঠিক ছিল, তার মানে এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। এক পরমাণু ইউরেনিয়ামের ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয়? তো আমরা জানি যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় 235 পারমাণবিক ভর বিশিষ্ট। তো এটির যে নিউক্লিয় ফিশন বিক্রিয়া, তো এটা হচ্ছে যে 1N10 নিউটন, অর্থাৎ নিউটনের ভর হচ্ছে 1 আর এর কোনো পারমাণবিক সংখ্যা নেই। আর 235 পারমাণবিক ভরের 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইউরেনিয়াম ব্যবহার করা হয়। তো এটি ব্যবহার করলে হচ্ছে আমাদের 92 ভর বিশিষ্ট ক্রিপ্টন তৈরি হবে, যার পারমাণবিক সংখ্যা 36। 141 56 ভর বিশিষ্ট বিএ এবং 3টা এখানে নিউট্রন আমাদের তৈরি হবে। তাহলে এখানে বলা আছে যে কয়টি নিউট্রন নির্গত হয়। একটি নিউট্রন একটি ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে গিয়ে 3টি নিউট্রন উন্মুক্ত করে। তাই উত্তর হচ্ছে 3 খ। ছুরির এক পাশ যদি তীক্ষ্ণ ধার হওয়ার কারণ কি? এটা মধ্যে যাতে চাপ বেশি পড়ে, অর্থাৎ বিপরীত প্রান্ত থেকে আমাদের বল প্রয়োগ করা হয়, তো এই তীক্ষ্ণ হওয়ার কারণে এর ক্ষেত্রফল কমে যায়, তখন এর চাপের পরিমাণ বৃদ্ধি পায়। তরলের চাপ আমরা জানি যে পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। এখানে এইচ হচ্ছে তরলের গভীরতা, অর্থাৎ গভীরতা বাড়লে এর চাপের মান বৃদ্ধি পায়, সত্য। তো এটা রো হচ্ছে তরলের ঘনত্ব। তো এখানে ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে চাপের মানও বাড়তে থাকে, এটা হলো ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, এটা ওজন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2, সেটা হচ্ছে 5 ক। তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কি বলা হয়? অর্থাৎ এই ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হবে না, শুধু তার অবস্থা পরিবর্তন হবে। যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যখন পরিণত হয়, তখন এই ক্ষেত্রে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তো এই তাপকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ। 2 কেজি পানি তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত? তো আমরা জানি যে এখানে তাপের যে পরিমাণ সেটা হচ্ছে কিউ এম এস ডেল টি, অর্থাৎ এম হচ্ছে এখানে ভর, কতটুকু ভরে নেওয়া হয়েছে, এম এর মান হচ্ছে 2 কেজি, এস হলো পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, আর ডেলটি এটা হচ্ছে ক্যালভিনে নিতে হবে। তো 2 ডিগ্রি বৃদ্ধি এটা সেলসিয়াসে করা আছে, কিন্তু ক্যালভিনে যদি আমরা পরিবর্তন প্রকাশ করি তাহলে 2 ক্যালভিনই থাকবে। তাহলে এটার গুণফল হচ্ছে 16800 জুল। তাহলে উত্তর হচ্ছে 7 ক। তো এখানে একটি তরঙ্গ দেখানো হয়েছে, সেটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এখানে তরঙ্গটির বেগ নির্ণয় করতে হবে। আমরা জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, এখানে এফ এর মান দেওয়া আছে 1100। এখন আমাদের শুধু ল্যামডার মানটা বের করতে হবে। তাহলে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে এই অবস্থা থেকে এই অবস্থা পর্যন্ত হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এখান থেকে এটা হচ্ছে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে 2টা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো কোনো একটা বিন্দু যদি আবার পুনরায় সেম সমাদশা সম্পূর্ণ বিন্দুতে পরিণত হয়, তাহলে এই 2টা বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য।
তো এইখানে আমাদের এই তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত একটা ল্যামডা, আর এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত আরেকটা ল্যামডা। তাহলে এটার মান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তো ল্যামডা বের করতে গেলে 2 দিয়ে ভাগ করলে আমরা মান পাবো হচ্ছে 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটারকে যদি মিটারে প্রকাশ করি তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এটা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে এখানে 00 মানে 100 দিয়ে ভাগ করলে এটা মান হবে 55। তাহলে 55 মিটার পার সেকেন্ড। তরঙ্গটি 8800টি পূর্ণ স্পন্দন দিতে কতটুকু সময় লাগবে? এখন আমাদের এখানে বের করতে হবে যে এফ এর মানটা কত। তাহলে এফ সমান হচ্ছে এখানে কম্পন সংখ্যা ডিভাইডেড বাই আমাদের সময়। তাহলে এখানে টি হচ্ছে যে এন ডিভাইডেড বাই এফ, অর্থাৎ কতগুলো কম্পন হয়েছে 8800। তাহলে এর মান হচ্ছে 8800 আর এফ এর মান হচ্ছে 1100। এটাতে যদি ভাগ করি তাহলে হবে আমাদের 8। তাহলে 8 সেকেন্ড সময় লাগবে। এখানে এ বি কে 5 সেন্টিমিটার পিছিয়ে আনা হলে, তাহলে আমরা যদি চিত্র এম এটাকে এই চিত্র এম এর বা দর্পণের যে এ বি লক্ষ্যবস্তু আছে এটাকে যদি 5 সেন্টিমিটার পিছিয়ে নিই, অর্থাৎ আমরা এখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে এটুক হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে এইটাও হবে কিন্তু 10। তাহলে আমাদের টোটাল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 যোগ 10 মানে 20। তাহলে বস্তুটি এখন 15 সেন্টিমিটার আছে, যদি আরও 5 সেন্টিমিটার পিছিয়ে নেই তাহলে বস্তুটি আমাদের বক্রতার কেন্দ্রের উপরে অবস্থিত হবে। এখন অবতল দর্পণে যদি বক্রতার কেন্দ্রের উপরে অবস্থিত থাকে তাহলে এটি বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব গঠন করবে, এটা সত্য হবে। এ বি এর আকারে সমান প্রতিবিম্ব তৈরি হবে, এটা সত্য। অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব তৈরি হবে। তো বাস্তব যেহেতু হচ্ছে সেহেতু অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না। উত্তর সঠিক হচ্ছে ক 1 এবং 2। বিবর্ধনে সবসময় এম এর মান 1 হয় কোন দর্পণে? এটা হচ্ছে সমতল দর্পণে। উত্তল দর্পণে এম এর মান সর্বদা হচ্ছে 1 থেকে ছোট হবে। অবতল দর্পণে এম এর মান 1 থেকে বড় হতে পারে, 1 এর সমান হতে পারে, আবার 1 থেকে ছোট হতে পারে। মানে 3 রকমেরই অবস্থা দেখা যায়। কাচের প্রতি স্মরণাঙ্ক এটার মান হচ্ছে 1.5। কাচে আলোর বেগের মান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে বায়ুতে আলোর বেগ কত? তো আমাদের এখানে আমরা জানি যে প্রতি স্মরণাঙ্ক n = হচ্ছে সি ডিভাইডেড বাই ভি। এখানে সি এর মান হচ্ছে আমাদের বায়ুতে আলোর বেগের মান, আর ভি হচ্ছে কাচে আলোর বেগের মান। তাহলে প্রতি স্মরণাঙ্ক এত, আর কাচে আলোর বেগের মান হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর বায়ুতে আলোর বেগ সি এর মানটা বের করব। এখন বায়ুতে আলোর বেগের মান বেশি হবে, কারণ বায়ুর যে অণুর ঘনত্ব সেটা হচ্ছে কম, আর কাচের আমাদের অণুর ঘনত্ব হচ্ছে বেশি, অর্থাৎ বেশি ঘন স্থানের ভিতর দিয়ে আলো যেতে বাধা পায়, এজন্য এর বেগ কমে যায়। তাহলে এখানে সি = হচ্ছে n × ভি। তাহলে n এর মান হচ্ছে 1.5 × ভির মান হচ্ছে 2 × 10⁸। তাহলে 2 এর সাথে 1.5 গুণ দিলে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। চোখের আলোর যে সংবেদী অংশ কোনটি? এটা সংবেদী অংশ হচ্ছে রেটিনা, কারণ রেটিনার উপর আলো গিয়ে পড়লে আমরা বস্তুটিকে দেখতে পাই। এটি হচ্ছে সংবেদনশীল অংশ। এ বি এর মধ্যে বলের মান কত? এখানে এ বস্তুটির চার্জ হচ্ছে +10 কুলম, আর বি বস্তুটির চার্জ হচ্ছে +2 কুলম। তো আমাদের জানি যে কুলম্বের সূত্র অনুসারে এফ সমান কে চার্জ দ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব তার স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে r²। তাহলে কে এর মান হচ্ছে 9 × 10⁹। এখানে প্রথম যে চার্জ আছে সেটার মান হচ্ছে 10 কুলম, দ্বিতীয় যে চার্জ আছে সেটার মান 2 কুলম, আর মাঝখানে দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার হচ্ছে কিন্তু আমাদের 1 মিটার।
তাহলে নিচে হবে 1। তাহলে এটার সাথে এটা আমাদের গুণ করলে 10 পাওয়ার হবে 10, আর 2 দিয়ে 9 গুণ করলে এটার মান হবে 18। তাহলে 18 ইন্টু 10 পাওয়ার 10, এটাকে সাইন্টিফিকে করলে আমাদের দ্বারা 1.8, আমরা 10 দিয়ে এটাকে ভাগ করে 1.8 করব, আর সেই 10টা এটার মধ্যে বাড়বে, কারণ বৈজ্ঞানিকে এই মানটা 1 থেকে 9 এর মধ্যে হবে। তাহলে এটা হবে 11 এত নিউটন। 1.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11 নিউটন। ক্যালকুলেটর করে নিলেই হবে। এ এবং বি বস্তুকে আমরা যদি স্পর্শ করিয়ে পূর্বের স্থানে আনলে নিচের কোনটি সত্য হবে? তাহলে এখানে যদি আমরা এ এবং বিকে স্পর্শ করাই, তাহলে এখান থেকে বেশি যে চার্জযুক্ত এ বস্তুটি রয়েছে সেখান থেকে চার্জ বি বিন্দুতে যাবে, এবং এই দুইটা একই পরিমাণ চার্জ হওয়ার ফলে এই স্পর্শ করানোর পর তাদের প্রত্যেকটি চার্জের পরিমাণ হবে 10 + 2 / 2, অর্থাৎ গড়ের সমান হবে। তাহলে 12 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, অর্থাৎ প্রতিটা গোলকে চার্জের পরিমাণ তখন হয়ে যাবে 6 কুলম্ব। কারণ হচ্ছে তখন এ এবং বি এর ব্যাস সমান, অর্থাৎ তাদের আকৃতি সমান। এই কারণে দুটি সমান বস্তু স্পর্শ করালে তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে এবং তাদের সেটা গড়ে পৌঁছাবে। তো এ গোলকের বিভবও বেশি হবে, এটা সত্য না। তখন এ এবং বি উভয় গোলকের বিভবও সমান হয়ে যাবে। ইলেকট্রন এ থেকে বি গোলকে যাবে। এখানে বি এর চার্জ কম থাকার কারণে এখানে ইলেকট্রন রয়েছে, তাই ইলেকট্রন কিন্তু বি থেকে এতে যাওয়ার কথা, কিন্তু এখানে বলা আছে এ থেকে বি, তার মানে এটা হচ্ছে ভুল। তারপরে মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, এটা সত্য, কারণ ঠিক মধ্যবিন্দুতে আমাদের এটার উপরে এটার যে আকর্ষণ বল, এটার সাথে এটার আকর্ষণ বা বিকর্ষণ বল সমান হওয়াতে এখানে কোনো আমাদের আকর্ষণ বল থাকবে না, আকর্ষণধর্মী বল হবে। এটা বিকর্ষণধর্মী বল হবে, কারণ উভয় হচ্ছে ধনাত্মক। তাহলে 15 এর গ। স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? এখানে তাড়িৎ চুম্বক, কারণ এখানে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চুম্বকে পরিণত করা হয় এবং সেটাকে ব্যবহার করা হয়। মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? আমাদের হচ্ছে এখানে বলছে যে মৌলিক কণিকা 3টি, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটাকে বলা হয় মৌলিক কণিকা, এবং প্রোটিজন, মেসন এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। তো এর মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন, কারণ একটি প্রোটনের যে ভর সেটা হচ্ছে 1.673 ইন্টু 10 পাওয়ার -24 গ্রাম। একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 পাওয়ার -24 গ্রাম, আর একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 পাওয়ার -28 গ্রাম। তাহলে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। তো দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সেটা হচ্ছে এক্স-রে। দাঁতের এক্স-রে করা হয়ে থাকে। পরিবাহী রোধ তারের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, কারণ আর সমানুপাতিক এল, অর্থাৎ তারের দৈর্ঘ্য বাড়লে রোধের মান বৃদ্ধি পায়, সেটা হচ্ছে সমানুপাতিক। 19 এর গ। কোনটি মৌলিক রাশি যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলা হয় মৌলিক রাশি? তো এখানে মৌলিক রাশি হচ্ছে তাপমাত্রা। নিউটন পার কেজি কিসের একক? নিউটন পার কেজি এটা হচ্ছে ত্বরণের একক, কারণ বলের একক হচ্ছে শুধু আমাদের নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, আর কাজের একক হচ্ছে জুল। কারণ আমরা এখানে জানি যে এফ সমান হচ্ছে এম এ, এখানে এ হচ্ছে এফ / এম। এখন বলের একক হচ্ছে নিউটন আর ভরের একক হচ্ছে কেজি, তাহলে ত্বরণের একককে আমরা নিউটন পার কেজি এইভাবেও উল্লেখ করতে পারি। 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তাহলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে? তাহলে যখন উপর থেকে ফেলে দেওয়া হলো এর আদি বেগ থাকবে না, অর্থাৎ ইউ এর মান হবে 50 মিটার পার সেকেন্ড। তো এর উচ্চতার মান হচ্ছে 50 মিটার,
অর্থাৎ আদিবেগ 0, এইচ হচ্ছে 50 মিটার, জির মান দেওয়া আছে 9.8, আর আমাদের বের করতে হবে ভি ইকুয়াল টু কত। তো এখানে কিন্তু কোনো সময় দেওয়া নাই, তো আমাদের সূত্র হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আদিবেগ থাকবে না, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। এখন আমরা মান বসাই দিব, 2 ইন্টু জির মান হচ্ছে 9.8, আর উচ্চতার মান হচ্ছে আমাদের 50, তাহলে টোটাল এখানে মান হচ্ছে এটা গুণ করলে 100 হবে, তাহলে 980, তার রুট ওভার তাহলে 31.3। সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? সাইকেল প্যাডেল দিলে এটা ঘুরতে থাকে, এটাকে বলা হবে ঘূর্ণন গতি। তো এখানে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে যখন আমরা 11 নিউটন বল ক্রিয়া করছে, বস্তুটি যে তলে চলছে তার ঘর্ষণ বল 1 নিউটন। এখন ঘর্ষণ যুক্ত তলে 10 সেকেন্ড পর বেগ কত? তো এইটা হচ্ছে এত বলে চলছে, এটা হলো কার্যকরী বল। তো এখানে কার্যকরী বল আমরা ধরলাম হচ্ছে F1, আর ঘর্ষণ বল এটা হচ্ছে F2। তাহলে প্রযুক্ত বল 11 আর ঘর্ষণ বল এত, তাহলে প্রযুক্ত করা হয়েছে 11, এখান থেকে যদি আমরা ঘর্ষণ বল বাদ দিই তাহলে আমরা পাবো কার্যকরী বল। তাহলে কার্যকরী বল সমান হবে প্রযুক্ত বল F1 মাইনাস ঘর্ষণ বল F2। তো কার্যকর বল F সমান ma, যেখানে a হচ্ছে কার্যকরী ত্বরণ, 11 থেকে 1 বাদ, তাহলে আমাদের এখানে m এর মান দেওয়া আছে 5, আর এটা বিয়োগ করলে হচ্ছে 10, তাহলে a এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 5, অর্থাৎ এখানে এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ডের পরে এর বেগের মান কত? তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এখানে ইউ এর মান হচ্ছে 0, এ হচ্ছে 2, আর টি এর মান হচ্ছে 10, তাহলে 10 দুগুণ হচ্ছে 20, তাহলে উত্তর হবে 20 মিটার পার সেকেন্ড। 24-এর ক। বস্তুটির গতির ক্ষেত্রে মসৃণ তল হলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হতো 27.5, এটা সত্য কিনা? তো এটা আমাদের তলটা যদি মসৃণ হতো তাহলে ঘর্ষণ বলটা আমরা এখানে বিবেচনা করতাম না, তাহলে এই প্রযুক্ত বলটাই হতো কার্যকরী বলের সমান। তাহলে তখন কার্যকরী বল এ সমান হতো F/m, এফ এর মান হতো তখন 11, কারণ তলটা হচ্ছে মসৃণ, কোনো ঘর্ষণ বল কাজ করবে না, আর এটার মান হবে 5, তাহলে কার্যকরী ত্বরণের মান 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 5 সেকেন্ডের কথা বলা আছে, তাহলে আদিবেগ 0, টি এর মান 5, হাফ ইন্টু এর মান 2.2, আর টি এর মান হচ্ছে 5 তার স্কোয়ার, তাহলে এই অংশটি থাকবে না, এবং এটা গুণ করলে 27.5 হবে, তার মানে এটা হচ্ছে সঠিক। তো এখানে ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে, এটা সত্য, কারণ ঘর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে W ইন্টু মিউ। তো এখানে W হচ্ছে আমাদের বস্তুর ওজন, তাহলে বস্তুর ওজনের উপর নির্ভর করে গতি ঘর্ষণ সহগের মান এটা, তাহলে গতি ঘর্ষণ সহগ মিউকে ইকুয়াল টু হচ্ছে F কে ডিভাইডেড বাই W। এখানে ঘর্ষণ বল যেটা আছে তার মান হচ্ছে 1, আর W হচ্ছে mg, তাহলে 1 নিচে 5 ইন্টু 9.8, তো ভাগটাগ করলে 0.02 হয়, তার মানে এটা হলো সঠিক। তো উত্তর হচ্ছে সবগুলো।